দর্শক আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইগামী একটি উড়োজাহাজ 147 ছিনতাইয়ের চেষ্টা হয়েছে এবং ইতিমধ্যে আসলে অস্ত্রধারীকে বা যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। উড্ডয়নের 15-20 মিনিট পরেই সম্ভবত ছিনতাইয়ের এই চেষ্টাটি হয়েছিল। জরুরি অবতরণের পর বিমানটি ঘিরে রেখেছিল পুলিশ। সেখানে র্যাব, পুলিশ সহ সরকারি বিশেষ বাহিনী প্রায় সবাই উপস্থিত ছিল এবং প্যারা কমান্ডো অভিযান চলেছে। বিমানবন্দরে এখন পর্যন্ত সকল উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের কাছ থেকে যে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে, যাত্রীদের ইমার্জেন্সি দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। সব যাত্রীরা নিরাপদে আছেন, সব ক্রুরা নিরাপদে আছেন, পাইলট, ফার্স্ট অফিসার সবাই বের হয়ে আসতে পেরেছেন। আমরা আজকের দিনে কথা বলতে চেয়েছিলাম আসলে আগুন নিয়ে, চুরিহাটটা নিয়ে, কিন্তু যেহেতু আজকের ঘটনাটি অন্য একটি ঘটনা ঘটে যাওয়া এবং এটি বিশাল একটি ঘটনা, এই প্যারা কমান্ডো অভিযানে আমরা সফলভাবে অভিযানটি আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য এই অভিযানটি সম্পন্ন করতে পেরেছে এবং কেউ কোনো রকম হতাহত বা নিহত হবার খবরও পাওয়া যায়নি। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব এবং পরে আমরা চুরিহাটটা নিয়ে প্রসঙ্গে আসবো। আজকে এই আলোচনায় যারা উপস্থিত আছেন দর্শক আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার সাথে আছেন নগর পরিকল্পনাবিদ কে এম আনসার হোসেন, আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক মহাপরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বর্তমানে জাতীয় শিল্প স্বাস্থ্য সেফটি কাউন্সিলের সদস্য, আছেন অধ্যাপক ডক্টর জিয়া রহমান, বিভাগীয় প্রধান অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আছেন অধ্যাপক ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, বিভাগীয় প্রধান কেমিকৌশল বিভাগ, বুয়েট, এবং আছেন পীর হাবিবুর রহমান, নির্বাহী সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনারাও এতক্ষণ রুদ্ধশ্বাসে আসলে অভিযানটি দেখছিলেন এবং আমরা সকল গণমাধ্যমের দিকে চোখ রাখছিলাম এবং একটা পর্যায়ে আসলে যখন প্যারা কমান্ডো অভিযান চলছিল আমরা আসলে লাইভ সম্প্রচার বন্ধ করে দিয়েছিলাম, কারণ এর আগে আমরা দেখেছি হোলি আর্টিজানের সময় এ ধরনের প্যারা কমান্ডো অভিযান যখন চলে তখন আমরা লাইভ বিবৃতি এখান থেকে বসে গণমাধ্যমে যেটা দিই সেটা যারা অপরাধী তাদেরকে আসলে সহায়তা করে, এই কারণে সেই সময়টুকু আমরা আসলে স্থগিত করেছিলাম। আমি যদি আপনাদের কাছে, পীর হাবিবুর রহমান, আপনি সাংবাদিক, আপনি আসলে কি মনে হয় এই ঘটনাটি থেকে, এবং থ্যাঙ্ক গড যে আসলে সকলেই নিরাপদে ফিরতে পেরেছে? এটা আসলে যে আমাদের একটা বড় ধরনের দেশ, একটা ঝাঁকুনি, একটা সুখ থেকে একটা বড় ধরনের ঝাঁকুনি, একটা শকিং যে এইরকম বিমান ছিনতাই, যেটা অনেক সময় গোয়েন্দা সংস্থা সতর্ক করে দেন, আশঙ্কা করেন যে দেশের একটা সিচুয়েশনে এই ধরনের কিছু ঘটনা ঘটতে থাকবে। যেমন মনে করেন আমাদের গুলশান ট্র্যাজেডির পর যখন আমাদের এর আগে যখন দুবাই আমাদের পারলে বেল্ট প্যান্ট সব খুলে ফেলতে পারে সিকিউরিটির জন্য, তখন এই গুলশান ট্র্যাজেডির পরে যখন আমাদের বিমানবন্দরে চালু হলো যে বেল্ট খুলে নেওয়া, মানিব্যাগ রেখে দেওয়া, জুতা খুলে নেওয়া, সেইটা তখন আমি খুব হয়েছি, তাদের প্রশংসিত করেছিলাম। আমার মনে আছে প্রথম যেদিন আমি যাই দেশের বাইরে ওই ঘটনার সময়, তো এইটা মনে করেন যে প্রথম প্রশ্নটা হলো যে আমাদের বিমানবন্দর নিরাপত্তাহীন। এইটা আজকে প্রমাণ হয়ে গেছে যে একজন অস্ত্রধারী বিমানে কিভাবে গেল, সে কে, অস্ত্র আছে কিনা, কি অস্ত্র আছে তাও কিন্তু আমরা জানি না। 2 রাউন্ড গুলি হয়েছে, যেহেতু আমরা যে খবরের যতটুকু দেখেছি 2 রাউন্ড গুলি, সুতরাং অস্ত্র নিয়ে উঠেছে এবং পাইলট বিচক্ষণতা দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন। পাইলট সেখানে নামিয়েছেন, তার ককপিটে তাকে ঢুকতে দেননি এবং ইমার্জেন্সি ডোরগুলো খুলে দেওয়ার কারণে আমাদের যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন এবং এটা একটা আল্লাহর রহমত। আল্লাহই আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রামিম। আমি একটু তার কাছে জানতে চাই সবশেষ আপডেটটা। রামিম, আমরা যতদূর জানি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমি জানি না আসলে তিনি আহত নাকি তাকে ঠিক অবস্থায় গ্রেফতার করা হয়েছে। আমি যতদূর জানি কেবিন ক্রুরা সুস্থভাবে ফেরত এসেছেন, তাদেরকে জিম্মি করা হয়েছিল। আপনার কাছে কি তথ্য আছে? আমরা জেনেছি যে বিমানে যখন এই ঘটনাটি ঘটার পরে বিমানের যিনি পাইলট ছিলেন তিনি জরুরি অবতরণ করেন এবং তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে নেয় এবং আমি নিজে বিমানটিকে দেখছিলাম এবং পর্যবেক্ষণ করছিলাম। সেখানে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি, একজন মনে হয়েছে যে আহত কাউকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছেন, যদিও আমরা অনেক দূর থেকে দেখেছি। এবং এই মুহূর্তে বিমানটি যে জায়গাটিতে ছিল সেই জায়গাটিতেই রয়েছে এবং আমরা যারা এখানে প্রত্যক্ষদর্শীরা ছিলেন ওই মুহূর্তে তারা যে বিষয়টি বলছিলেন যে বিমান অবতরণের পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো বিমানের যেই আশপাশের এলাকা সেটি ঘিরে নেয়ার পরে সেখান থেকে নিরাপদে যাত্রীদেরকে প্রথম বের করে নিয়ে আসা হয় এবং তারপর আমরা যেটি শুনছিলাম যে কেবিন ক্রুরা যারা রয়েছেন তারা তখনও তারা নিরাপদে বের হতে পারেননি এরকম শুনছিলাম। পরবর্তীতে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কেবিন ক্রুদেরকেও বের করে নিয়ে আসা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন পর্যন্ত বিমানবন্দরের যে অবস্থা যদি বলি, এখনও বিমানবন্দরের যে কার্যক্রম সেগুলো স্থগিত রয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে অনেক বিদেশি যাত্রী তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে, আহত নাকি আপনারা সেটা জানেন না, কিন্তু মোট কজন আসলে এই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে কোনো তথ্য আছে কি আপনার কাছে? অনানুষ্ঠানিক তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা যেটি পেয়েছি, সেখানে বলা হচ্ছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আসলে আহত নাকি সুস্থ আছেন সে বিষয়টি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে বিমানবন্দরের কর্তৃপক্ষ কিছুক্ষণের মধ্যে বিষয়টি নিয়ে ব্রিফ করবেন এবং সার্বিক অবস্থা জানাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। সেখানে আমাদের তিনজন সহকর্মী রয়েছেন, তাদের কাছ থেকে আমরা সেই তথ্যটি পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি একটা বিষয় একটু জানতে চাইছি, আমরা যখন এই ঘটনাটি ঘটছিল তখন সকল গণমাধ্যম নানা রকম কাভারেজ দিচ্ছিল। একটি গণমাধ্যমে বলা হয়েছে এই বিমানটি প্রধানমন্ত্রীকে আজকে সকালে চট্টগ্রামে নিয়ে গেছিল। এই ধরনের কোনো তথ্য কি আছেন? আমি জানি না আসলে এই তথ্যের সত্যতা সম্পর্কে। আমরাও এইরকম একটি তথ্য শুনেছি, কিন্তু যেহেতু বিষয়টি নিশ্চিত হতে পারিনি আমরা, সে কারণে আমরা তথ্যটি দেইনি। তবে বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল, এটি দুবাইগামী একটি ফ্লাইট, এটি নিশ্চিত এবং সেটি বিকেল 3টার কিছু পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং যে তথ্য আমরা যাত্রীদের কাছ থেকে বা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি, কিছুক্ষণের মধ্যেই বিমানের যিনি পাইলট তিনি অবস্থা বুঝতে পারেন এবং বিপদ বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে তার বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে বিমানটি অবতরণ করিয়ে ফেলেন। এই পর্যন্ত তথ্যই আমাদের কাছে রয়েছে। রামিম, ওখানে কি কোনো রকম গুলিগোলা হয়েছে? 2 রাউন্ড গুলি কি চলেছে, এরকম কিছু জানেন কি? এরকম যাত্রীদের কাছ থেকে যাত্রীরা যখন আসলে বের হচ্ছিল এবং যাত্রীদের কাছ থেকে বিভিন্ন তথ্যগুলো আশপাশে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, 1 রাউন্ড গুলির শব্দ শোনা গেছে, সেটিও কিন্তু নিশ্চিত নয়। অর্থাৎ কোনো দায়িত্বশীল কোনো সূত্র থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, যেটি এইসব বিষয়গুলো অনানুষ্ঠানিক। এবং আমি যদি ওখানকার অবস্থানগত বর্ণনাটা আপনাকে একটু দেই, বিমানবন্দরের যেই রানওয়ে থেকে মোটামুটি আমরা যদি বলি প্রায় 500 থেকে 600 গজ দূর পর্যন্ত যে ব্যারিকেড, সেই ব্যারিকেড পর্যন্তই আমরা যেতে পেরেছি এবং সেই ব্যারিকেডের বাইরে থেকে আমরা ক্যামেরার জুম ব্যবহার করে বিমানটিকে আমরা পর্যবেক্ষণের মধ্যে রেখেছিলাম এবং তখনই আসলে যখন বিমান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে তৎপরতা চালাচ্ছিলেন, সেখান থেকে কিছু তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমি নিজে যেটি দেখেছিলাম যে মনে হয়েছে একজন আহত কোনো ব্যক্তিকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা অ্যাম্বুলেন্সের শব্দও শুনেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা হঠাৎ করে বেড়ে যাওয়া এবং তাদের মুভমেন্ট এবং আমাদের বিগত সময়ের অভিজ্ঞতা থেকে এটি মনে হয়েছিল আমাদের কাছে। আমি আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান যখন ব্রিফিং করছিলেন, পরে হয়তো আরো ব্রিফিং করবেন, তিনি যখন বলছিলেন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম, আমাদের নিজেদের গণমাধ্যমে শুনছিলাম ফিট কেটে যাচ্ছিল বলে, আমরা পুরোটা অনেক সময় শুনতে পাইনি। উনি কি বলেছেন, আপনি সেই সময় উপস্থিত ছিলেন নিশ্চয়ই, উনি কি বলেছেন যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তিনি মানসিক ভারসাম্য বা এই জাতীয় ভারসাম্যহীন বা এই জাতীয় কোনো কথা বলেছেন কি? আমাদের অন্য টিম আসলে সেখানে ছিল, আমি তার বক্তব্যটি সরাসরি শুনতে পারিনি বা দেখতেও পারিনি এবং আমাদের সহকর্মীরা অনেক ব্যস্ততার মধ্যে তাদের কাছ থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেখানে এ ধরনের কোনো তথ্য আমি আসলে পাইনি। কারণ আমার অবস্থানটা ছিল ঠিক বিমানটি যে জায়গাটিতে ল্যান্ড করেছিল তার ঠিক পাশ থেকে, অর্থাৎ ভিআইপি যে গেটটি রয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী ভিআইপি গেটের যে ডান পাশের অংশটি, সেই অংশের উপর দিয়ে আসলে আমি খবরটি কাভার করে এবং সরাসরি সম্প্রচারের চেষ্টা করছিলাম এবং কর্তৃপক্ষরা যখন কথা বলছিলেন তখন আমাদের 2 জন সহকর্মী সেখানে ছিলেন, তাদের কাছ থেকে এরকম কোনো তথ্য কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। সামিয়া, যে আপনি এর মাঝখানে নিশ্চয়ই আরো তথ্য সংগ্রহ করবেন যাত্রীদের কাছ থেকে বা কর্তৃপক্ষের কাছ থেকে। আপনি যদি আরো কোনো তথ্য পান আমাদের এই অনুষ্ঠান চলাকালীন সময়, তাহলে আমাদের সাথে একটু সংযুক্ত হবেন, কারণ আমরা আসলে ঘটনার পেছনের ঘটনাগুলো জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহর কাছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। আপনার কি মনে হয়, পুরো ঘটনাটি দেখে পর্যবেক্ষণ করে কি মনে হয়? অভিনন্দন যৌথ বাহিনীকে যে তারা খুব অল্প সময়ের ভিতরেই পুরো সিচুয়েশনটাকে ট্যাকেল করেছেন, যাত্রীদেরকে নিরাপদে নামিয়েছেন এবং যিনি এর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন কোনো ক্ষতি ছাড়াই।
তো এটা আমাদের যে সক্ষমতা হয়েছে সেটার একটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সেটা আমরা দেখলাম। তাছাড়াও যে আপনি যেটা বললেন যে পাইলটেরও যে বুদ্ধিমত্তা প্রশংসা করতে হয়। ফায়ার সার্ভিসের ওখানে যে দায়িত্ব ছিল সেটা হলো যে এয়ারপোর্টে, প্রত্যেক এয়ারপোর্টে আমাদের ক্র্যাশ টেন্ডার থাকে। ক্র্যাশ টেন্ডারটা হলো যে যদি কোনোভাবে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় প্লেনে, তা সেটা এমনি সাধারণ পানি দিয়ে নিভানো সম্ভব নয়। এই জন্য ক্র্যাশ টেন্ডার সঙ্গে সঙ্গে সেটাকে ঘেরাও করে রেখেছিল, যে সেখানে যদি বুলেট দিয়ে যদি কোনো বডিতে যদি আগুনও লাগতো তাহলে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিত। তার প্রস্তুতিটাও কিন্তু ফায়ার সার্ভিস চট্টগ্রামের ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং এখানে যেটা আমরা করলাম যে যাত্রীদেরকে যেভাবে নামিয়ে নেওয়া সম্ভব হয়েছে অতি দ্রুততার সাথে, সেখানে যেটা মনে হলো ওই মুহূর্তটা খুবই উৎকণ্ঠাজনক ছিল যখন ভেতরে আমরা জানতে পারছি যে দুজন কেবিন ক্রু জিম্মি হয়ে আছেন এবং সন্দেহভাজন ব্যক্তি আছেন। প্যারা কমান্ডো যখন ভেতর ঢুকছে তখন আসলে বিষয়টি খুবই আতঙ্কের মতো। কিন্তু একটা জিনিস আমাদেরকে উপলব্ধি করছিলাম আমরা যে যারা হাইজ্যাক করেছে বা যে করেছে সে যদি খুব মানে অন্যান্য যদি আমরা কম্পেয়ার করি যে অন্যান্য হাইজ্যাকের ইনসিডেন্ট আমরা দেখেছি, সেখানে কিন্তু যাত্রীদেরকে এত সহজে নেমে বা বার করে নেওয়া সম্ভব হতো না যদি তারা আসলে অতখানি প্রফেশনাল হতেন। এই জন্য আমি একটু যেটা সন্দেহভাজন ব্যক্তি বা গ্রেফতারকৃত ব্যক্তি খুব বেশি প্রফেশনাল যে না সেটা আমার যেটা মনে হলো। এবং সেটার সাথে যেটা এয়ার ভাইস মার্শাল মফিজুর রহমানের একটা কথা তিনি বলেছেন, হয়তোবা তার ভারসাম্যতা ছিল না। আপনি বলছেন প্রফেশনাল না, আমি একটা কথা একটু জুড়তে যাই যেটি পীর হাবিবুর রহমান বলছিলেন, ফ্লোর কিন্তু সবার জন্য ওপেন। এটা সবচেয়ে বড় জিনিস, ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে আমার নিরাপত্তা ব্যবস্থাকে ভীতিকর পরিস্থিতির মুখে তুলে দিয়েছে এই একটা ঘটনা। উনি বললেন বিমানবন্দর নিরাপদ নয় এটি, এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের বিমানবন্দরকে, আমাদের নিরাপত্তাহীনতাকে আরো বেশি চোখের সামনে তুলে ধরলো। এবং বাইরের মানুষরা এমনিতেই ভয় পায় আমাদের দেশে বিনিয়োগ করতে আসতে, তাদের কাছে বিষয়টি দৃষ্টান্তটি খারাপ হয়ে থাকলো। যদি আমরা সফলভাবে অপারেশনটি করতে পেরেছি, তারপরেও কি বলবেন? অপারেশন যেটা করেছে তো পাইলট বেশিরভাগ করে দিয়েছেন। আপনি যদি মনে করেন তিনি বলছেন যে পেশাদার না, এটা আপনার বা ভারসাম্যহীন, এই কথাগুলো বলার এখনো সময় আসে নাই আসলে। এখন কোন প্রেক্ষাপটে যে এখনো জানি না। আমি যদি একটু বলি, আমার মনে হয় যে আমি পীর হাবিবের সাথে অ্যাবসলিউটলি একমত। আমরা হয়তো যারা সেন্সেবল লোক, যে ভদ্রলোক কথা বলেছেন এয়ারওয়েজ মার্শাল সাহেব, উনি কিন্তু আসলে এই শব্দটা অফিসিয়ালি এখনই বলাটা একেবারে আনঅফিসিয়ালি এটা বলা উচিত হয় না। এই কারণে যে আমি আমার সাবজেক্টে আপনি যখন একজন মানসিক ভারসাম্যহীনতা কোনো মানুষের থাকে তখন তাকে আমরা সাইকোপ্যাথ, সোসিওপ্যাথ এসব শব্দ দিয়ে ব্যবহার করি এবং তখন কিন্তু তার কেস অনেক দুর্বল হয়ে যায়। তো এখন আগেই যদি আপনি এটা কোনোভাবে আমরা এটা বলতে পারি, যেমন আবু নাইম সাহেব যেটা বলেছেন সেটা হতে পারে যে এখানে হয়তো প্রফেশনাল যেই ছিনতাইকারীরা যেরকম হয় সেই ধরনের আচরণ আমরা দেখিনি। তা না হলে মানে এত দ্রুত এতগুলো মানে যাত্রীকে বের করে ফেলা এটা খুব স্বাভাবিক ব্যাপার না। সেই জায়গা থেকে আমরা কথা বলতে পারি, ইমার্জেন্সি এক্সিট দিয়ে বেরোনোর সুযোগটা করে তারা দিয়েছিল বলে সেই জন্য বলছেন। হ্যাঁ, মানে এটা তো মানে প্রফেশনাল যারা হয় তারা তো একটা জিম্মি করে, কোনো না কোনো দাবি দেওয়া আদায় করে এত সহজে। আমার নিশ্চয়ই মনে আছে, আমাদের পীর হাবিবের মনে আছে 1977-এ বাংলাদেশের যখন জাপানি এয়ারলাইন্সের একটা মানে 2 দিন বোধহয় লেগেছিল বা অনেক ঘন্টা দেন দরবার করে ডায়লগ করে তারপরে সেটা ছিনতাইকারীরাও জানে যে প্লেন একটা ধ্বংস হওয়ার মানব সম্পদটা হলো সবচেয়ে বেশি জিনিস। এবং এই জন্যই হাইজ্যাকারদের যেটা টার্গেট থাকে যে মানুষকে তারা জিম্মি করার চেষ্টা করে। এখানে যেটা হলো যে যখন মানুষ চলে যাচ্ছে বা ছেড়ে মানে সেখানে যে একটা কোনো নেগোসিয়েশন হোক আর যেটা মানে মানে কথাতে তাকে আটকে রাখা হয়েছিল। তো এই জন্য আমার কথাটা যেটা আমি বলতে যাচ্ছিলাম যে খুব একটা প্রফেশনাল লোক না হওয়ার সম্ভাবনা তদন্ত হলে জানতে পারবো। তার আগ পর্যন্ত আসলে প্রেডিকশন দিয়ে কোনো লাভ নেই। সত্যি যেটা আমরা মনে করি আমাদের যে এয়ারপোর্টের সিকিউরিটি, এটা কিন্তু কোনো সন্দেহ নেই যাই হয়েছে, যতটুকুই হয়েছে, এটা যে কভারেজ মিডিয়া দিয়েছে বা এসছে মিডিয়ার কাছে সারা বিশ্বে এখন ছড়িয়ে গেছে। তো এই ধরনের একটা ঘটনা কিছু তো একটা ঘটেছে
যে ঘটনাটাই ঘটুক আমি মনে করি যে ডক্টর জিয়া যেটা বলেছেন যে এটা ঠিক, যে এয়ারপোর্টের নিরাপত্তার দুর্বলতার কারণ হলো কি যখনই আমরা স্মাগলিং, জাস্ট কিছুদিন আগেও দেখলাম যে যখন গোল্ডের বার আসে, সোনা চোরাচার একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারই দাঁড়িয়ে গেছে। আর এটা তো ধরেন আমরা যদি সোনার বার না হয় এয়ারপোর্টের কথা বলি সেক্ষেত্রে তার আর অন্যান্য এয়ারপোর্টগুলোর অবস্থা তো আমরা সবাই সোনার বারের জায়গায় যদি তাহলে সোনার বার যদি আসতে পারে তাহলে তো সেখানে একটা টিএনটির স্ল্যাবও তো আসতে পারে, অর্থাৎ বোমার একটা বিরাট একটা এক্সপ্লোসিভ আসতে পারে। কে মানসার হোসেন, আপনি নগর পরিকল্পনাবিদ। আমরা আসলে আজকে চুরিহাটটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এরকম একটা বড় ঘটনা ঘটে গেল এবং সবচেয়ে বড় কথা যে সার্থকভাবে অভিযানটা সম্পন্ন হলো, আমরা নিশ্চিন্ত হলাম। আমরা 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 একটু চুরিহাটটার প্রসঙ্গে একটু আসতে চাই, কারণ আমরা একটু জানতে চাই যে আসলে আমরা নানা রকম দোষারোপ করছি, দোষারোপের রাজনীতিতে একে অন্যের ঘাড়ে দায় চাপানোর প্রবণতা আমাদের রয়েই গেছে। এমনকি এই চুরিহাটটার ঘটনাতে এখানে বিএনপির সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে গণতন্ত্র নাই বলে অগ্নিকাণ্ড ঘটছে, মানে দায় চাপানোর প্রবণতা তো আমাদের রয়েছে, কিন্তু আসল সমস্যার সমাধানের দিকে আসলে কিভাবে আমরা যাব। যেমন আমি ওনার একটা ইন্টারভিউতে পড়লাম, ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়ার একটা ইন্টারভিউতে পড়লাম যে নিমতলির ঘটনার পর তাকে দুবার মোটে কমিটিতে ডাকা হয়েছিল, এরপরে আর বিষয়ে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। আমি অনুষ্ঠান শুরুর আগে যখন আপনার সাথে কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে কোনো রকম কর্মতৎপরতাই দেখা যায়নি, এবং এই দায়টি কার সে প্রসঙ্গে আসলে আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাইবো। আমি আপনার কাছেই যদি আসি, আমরা আজকে যে ঘটনাটি ঘটলো, উড়োজাহাজের ঘটনাটি ঘটলো, আমরা আসলে একটু ঘটনার পেছনের ঘটনাগুলো আসলে জেনে নেই। তদন্ত হবে নিশ্চয়ই, আমাদের কাছে আবারও নিশ্চয়ই প্রেস ব্রিফিং করবেন যৌথ বাহিনীর সদস্যরা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তখনই আমরা এই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত জানাতে পারবো। কিন্তু তার আগে আমি যদি একটু চুরিহাট্টার ঘটনাতে, যেটি আমাদের চিরাচরিত ঘটনা, সেটি দিয়ে শুরু করতে চাচ্ছি। কে এম আনসার হোসেন। এখানে আমি ওই বিমান ছিনতাইয়ের ব্যাপারে আমার 3টা সেন্টেন্স বলার আছে। একটা হচ্ছে যে পাইলটকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তার যে উপস্থিত বুদ্ধি এবং তার যে সাহস, কেন শুধু বুদ্ধি থাকলেই হবে না, সাহসটা করতে হয়, কেন এর সাথে একটা সাহসের জড়িত আছে, আমি তাকে ধন্যবাদ দিই। আর একটা হচ্ছে যে যারা কমান্ডো, তাদের ট্রেনিংটা নিয়ে সবাই কথা বলেছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই এই কিরকম একটা কাজ এত শর্ট টাইমের মধ্যে ক্লোজ করে নিয়ে আসার জন্য। তবে তৃতীয় যেটা, সেটা হচ্ছে বিমানবন্দরের যে অংশটা নিয়ে কথা হচ্ছে, আমি এই জায়গাতে আমি সব সময়ের জন্য বলতে চাই যে আমাদের বিমানবন্দর বরাবর আমরা সব সময় দেখছি এটা যে কোনোভাবে এটা কিন্তু ভালো অবস্থায় নেই। যাত্রীদের জন্য হচ্ছে তাদের খড়গহস্ত, আবার খারাপ লোকগুলো বা সোনার বার এগুলো কিন্তু স্মুথলি চলে আসছে। না, আপনারা নিরাপত্তার কথা বলছেন, যাত্রী হিসেবে আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে এত অব্যবস্থাপনা, এত রকম মানে হ্যাসেল পোহানো, এটা মানে বাংলাদেশ বারটা কিন্তু কমফোর্টেবলি চলে আসছে। তো তার মানে হচ্ছে কোথাও এক জায়গায় ঝামেলা আছে আমাদের ব্রেইনে, আমাদের অ্যাটিটিউডে, আমাদের মাইন্ডসেটে। আমি সেই জায়গায় কথা বলতে চাই, হতে হতে আমাদের লাগেজ চলে আসে একমাত্র এখানে। এই জায়গাটাতে আমার মনে হয় ইটস অ্যাবাউট হাই টাইম দ্যাট উই শুড ফোকাস অন ইট। ইট শুড নট বি রিপিটেড, এই জিনিসটা যেন আর রিপিট না হয়। হ্যাভিং সেড দ্যাট, আমি আমার পয়েন্টটাতে চলে আসি যে আমরা চুরিহাটটাকে আমি 3টা ভাগে কথাটাকে এখানে আনতে চাই। সেটা হচ্ছে যে এই আগুনটা যে লাগলো, এই আগুনটাকে আমি এভাবে দেখব যে আচ্ছা, এটা আগে তো ডিটেইল এরিয়া প্ল্যান হয়েছিল, তখন কি এই আগুনের ব্যাপারে কিছুই বলা হয়নি? অথবা আগুন লাগতে পারে, এটা তো ডিটেইল এরিয়া প্ল্যান হয়েছিল হচ্ছে 2009-এ, গেজেট হয়েছে 2010-এর জুনে, 22 তারিখে সম্ভবত। 2010-এর জুনে যেটা গেজেট হলো সেটা 18-তে এসে কেন এক্সিকিউটেড হলো না, আমি ওই পয়েন্টটা প্রথমে আনতে চাইছি। সবাই কিন্তু আমরা বলছি যে আমাদের নিমতলির ঘটনা এবং তার সাথে যে আমাদের একটা রিকমেন্ডেশন ছিল, আমি কিন্তু তার চেয়ে পেছনে যেতে চাই, অর্থাৎ ওটা হচ্ছে রিকমেন্ডেশন। আর ডিটেইল এরিয়া প্ল্যানের যেটা আছে, ইটস আ ল, ইটস পার্ট অফ দ্য ল, বিকজ এটা দিয়ে কিন্তু ডিটেইল এরিয়া প্ল্যান কিন্তু ল, যেটা অ্যাবাইডিং ফর অল, সেইটা কেন করা হলো না? এখানে আমি আপনাদেরকে শুধু পয়েন্ট আউট করতে চাই, এই জিনিসগুলো হচ্ছে নন কনফর্মিং ইউজ এই নামের আওতায় আসে। অর্থাৎ পুরো শহরটাকে আমরা কতগুলো জোনে ভাগ করেছি, কোথায় কি করা যাবে লিস্ট করে দিয়েছিলাম, কোথায় কি বানানো যাবে এটা বলে দিয়েছিলাম, কোন জায়গায় কি বানানো যাবে না এটা হচ্ছে মাইনাস করলে যা পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে উইথ পারমিশন, এক্সপার্টরা বলে ওটাকে যদি ঠিক করে, এরকম একটা বর্ডার লাইন কেস আছে। যেমন ধরা যাক যে একটা কম্পোজিট টেক্সটাইল মিল হবে, সাধারণ লোকের বোঝার জন্য বলছি, সেখানে যে আমার ইয়েটা আছে ডাইং অংশটা, সেটার মধ্যে আমার কেমিক্যালস বেরোয়, আমরা যদি ডাইংটা কেটে দিয়ে আমরা কোথাও বসিয়ে দিই তাহলে ওটা অত ক্ষতি করবে না। তো ওরকম সিচুয়েশন বুঝে আমরা বলে ওইটুকু পারমিশন কেটে দিয়ে বাকিটা পারমিশন দিতে পারি। তো এই কারণে এক্সপার্টদের একটা বিষয় থাকে। তো 3টা ভাগে আমরা প্ল্যান পাস করার ব্যবস্থা আছে। এখন এইগুলি বলার পরে পুরো জায়গার যে জায়গাগুলোতে লিস্টের সাথে আমার ফাংশন মেলে না,
কিন্তু এক্সিস্টিং। আমরা ড্যাব বানানোর আগেও তো ঢাকা শহর ছিল, তাহলে ওই সময় যে ফাংশনগুলো ছিল যেগুলো আমার এখনকার রুলসের সাথে কভার করে না, সেইগুলোর ব্যাপারে যে কি ব্যবস্থা হবে সেটার ব্যাপারে 3টা ভাগ আছে। একটার নাম হচ্ছে আপনার ডিটেইল এরিয়া প্ল্যানের মধ্যে, একটা হচ্ছে এটা হচ্ছে আপনার নন কনফর্মিং ইউজ, অর্থাৎ ইউজটা কনফার্মড না উইথ দি ডিজায়ার্ড ইউজ, তার সাথে লিস্টেও নাই। তো তার জন্য কি করা লাগবে, তার একটা পুরো লিস্ট এখানে আছে, একটা সাব চ্যাপ্টার আছে, সেখানে বলে দেওয়া আছে এই নন কনফর্মিং ইউজগুলোকে কিভাবে এখান থেকে সরে যেতে হবে। নন কনফর্মিং ইউজের মধ্যে শুধু আগুনে আসতেছে না, আমি একটু বাড়াতে হবে, কারণ আপনি শুধু কেমিক্যালস সরিয়ে দিলেন কিন্তু কেমিক্যালসের ইন্ডাস্ট্রিটা সরালেন না। কেমিক্যালস যারা ব্যবহার করে তাকে যদি কাছে না নিয়ে যান তাহলে তো ওই ট্রাক চলতেই থাকবে এখানে। সো দিস ইজ নট ইট, এটা একটা টোটালিটিতে ভাবতে হবে। ডিটেইল এরিয়া প্ল্যানে এটা কমপ্লিটলি ভাবা হয়েছিল, তার জন্য রেড এবং অরেঞ্জ ইন্ডাস্ট্রিয়াল জোন আঁকা আছে একদম দাগ নম্বর ধরে ধরে, কোন কোন প্লট এরকম হবে, তাতে কি কি করতে হবে সেগুলো বলা আছে, সবকিছু আছে। কিন্তু আমার এই কাজটা কেন হলো না, এই হওয়ার কাজটা কে করবে, তাই তো? এই কাজটা হওয়ার জন্য আমাদের যে সময়কার প্ল্যান, এটা কিন্তু একদম ইন্টারন্যাশনালি এই একই ফরম্যাটে প্ল্যানগুলো করা হয়, লেয়ার্স অফ প্ল্যানস আছে। এখানে লাইন এজেন্সিগুলো তার রেসপেক্টিভ লেয়ার নিয়ে যাওয়ার কথা, সেইটা তারা ডিটেইল করবে, সেই ডিটেইলগুলো আবার সুপার ইম্পোজড অবস্থায় কমপ্লিট প্ল্যান পাবেন। তার মানে এখানে হচ্ছে ইলেকট্রিসিটিটা, যেটা আপনি জানেন যে ওখানে ইয়েগুলো ট্রান্সফর্মার উপরে ছিল, এখানে আপনি পলিসি পড়ে দেখেন যে ইলেকট্রিসিটির ব্যাপারে যে পলিসি আছে সেখানে লেখা আছে পর্যায়ক্রমে এটা আন্ডারগ্রাউন্ড হবে, লেখা আছে। আমরা 9 বছরে কিন্তু আন্ডারগ্রাউন্ড করার উদ্যোগই নেই নাই, তারপরে ওই ট্রান্সফর্মার বাস্ট হলো সেজন্য দুঃখিত হলাম, এটা তো হবে না। তো এটা আমি একটু ডক্টর সৈয়দা সুলতানা রাজি আপনার কাছে আসতে চাই। উনি বলছিলেন সবকিছু আসলে আমাদের কাগজে কলমে আছে, যেটা থাকে আসলে বাস্তবে আমরা সেটা দেখি না। তারপরে আমাদের রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা ভঙ্গুর অবস্থায় আছে, আর বিশেষ করে যেমন এই ঘটনার পরও আমরা দেখলাম যে পুরান ঢাকার যে ব্যবসায়ীরা, যাদের কেমিক্যাল গোডাউন আছে, ব্যবসা আছে, তারা সরিয়ে নিতে চাইছে না। তাদের বিকল্প আসলে ব্যবস্থা না করে তাদেরকে সরিয়ে কি তারা রাজিও বা হবে কেন, সেটাও প্রশ্ন। আবার এই আমরা সচেতনতার ব্যাপারে দায় দিচ্ছি, কিন্তু তাদেরও তো জীবিকার একটা ব্যাপার আছে, তাদেরকে কোথায় সরিয়ে নেওয়া হবে, কি অবস্থা, আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে আমরা তো এর মধ্যে আমাদের প্লেনের নিউজটাও ফলো করলাম, আবার এর মাঝে আমাদের চকবাজারের ঘটনাটাও ঘটলো। সো আলহামদুলিল্লাহ, গুড থিং যে আমরা একটা ভালো নিউজ পেয়েছি। আমাদের মনের অবস্থা যতটা খারাপ, কিছুটা তো উজ্জীবিত হলাম যে একটা গুড নিউজ আমাদের কাছে আসলো। আমরা এটাই ভয় পাচ্ছিলাম যে বাংলাদেশে একের পর এক কেন ঘটনা ঘটছে। দ্যাটস আ গুড থিং। তারপরে যেটা বলবো যে চকবাজারের বিষয়ে আমরা তো ভাবছি, আমাদের যারা সাধারণ ব্যবসায়ী আছেন তাদেরকে বুঝতে হবে, অ্যাওয়ারনেসটা থাকতে হবে যে অন্য সব জিনিসের ব্যবসা আর কেমিক্যালের ব্যবসা এক না। এটা একটু ভালো মতো বুঝতে হবে। কেমিক্যাল নিয়ে যারা ডিল করবেন তাদের একটা মিনিমাম একটা অ্যাওয়ারনেস, মিনিমাম একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সাধারণ জ্ঞানের সাথে কিন্তু কেমিক্যালের জ্ঞান এক না। কোনো কেমিক্যাল আছে পানি দিলে রিঅ্যাক্ট করে, কোনো কেমিক্যাল আছে সূর্যের আলোতে যদি একটু থাকে ডিসোসিয়েশন হতে থাকে। এত কুইকলি সৈয়দা সুলতানা রাজি, আমাদের পুরান ঢাকার যে ব্যবসায়ীরা এবং তাদের যে কর্মচারীরা যে কেমিক্যালগুলোকে নিয়ে আসলে কাজ করতেন, তাদের আসলে সেই জানার আছে কিনা, আমার অনেকই সচেতনতার পরের ব্যাপার, জানেন কিনা সেটি আমার সন্দেহ যে তারা হচ্ছে জানেন না, প্রথম কথা। কারণ ওই ধরনের কোনো চেষ্টা আমার জানা মতে নাই। আমি জানি না যে কোনো ধরনের ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে কিনা কেমিক্যালের ব্যাপারে যারা ব্যবসা করছেন। সো ট্রেড লাইসেন্স যখন দেওয়া হবে তখন এই বিষয়টি দেখতে হবে। সাধারণত ট্রেড লাইসেন্স দেওয়া হলে স্টোরেজ কোথায় হবে এটা জিজ্ঞেস করা হয়, কিন্তু যিনি চেক করবেন তারও কি নলেজ আছে কিনা যে কেমিক্যাল স্টোরেজ কিভাবে করতে হয়। আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি বারে বারে বলছি, যে আমাদের এখানে কেমিক্যালের বাজার এখন $1.5 বিলিয়ন অ্যান্ড ইটস গ্রোয়িং। এত কেমিক্যাল যখন আসছে দেশে, তখন এটার ব্যবস্থা আমরা যদি গ্রহণ না করি, আমরা উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং ফর ডিজাস্টার। এই ডিজাস্টারটা ঘটেছে, কিন্তু এটা ঘটতোই আলটিমেটলি, মানে এটা হয়তো আজকে ঘটেছে, বাট উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং বিকজ কোনো কিছু করা হচ্ছিল না। চাচ্ছেন যে এই ধরনের ডিজাস্টার আসলে পরপর ঘটতেই পারে, এবং এটা যদি এখনই আমরা একেবারে কম্প্রিহেন্সিভ, এটা কিন্তু আলাদা করে কিছু করার সুযোগ নেই। ইট হ্যাজ টু বি অ্যান ইন্টিগ্রেটেড প্রসেস। আমি যেটা বারে বারে বলছি, কেমিক্যাল যখন দেশে ঢুকবে তখন থেকে শুরু করে কিভাবে এটা ট্রান্সপোর্টেড হবে, কোথায় এটা স্টোর করা হবে, কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে ডিসপোজাল হবে, প্রত্যেকটা জিনিস এই ব্যবস্থাপনার মধ্যে চলে আসতে হবে। আদারওয়াইজ কেমিক্যাল সেফলি আমরা ব্যবহার করতে পারবো না। অথচ কেমিক্যাল ছাড়া আমাদের চলবে না, এটা বুঝতে হবে। যে কোনো জিনিস, যে কোনো কেমিক্যাল
নর্মাল ভাবে যে জিনিসটি সেফ, হাই টেম্পারেচারে সেই জিনিসটি আনসেফ হয়ে যেতে পারে। এই বিষয়ে আমাদের কোনো জাতীয় নিরাপত্তা আমি যেটা বলছি যে আমাদের বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনের আন্ডারে কিছু কিছু ল আছে, যেমন ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ডিসপোজালের ব্যাপারে তারা কথা বলেন, তারপর আমরা ডাইফি জানি তারা ইন্সপেকশনের ব্যাপারে কথা বলেন, কিন্তু একেবারে টোটাল ম্যানেজমেন্ট যেটা এখন ইউএনইপি সাজেস্ট করছে, ইউনাইটেড নেশনসের এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যে তারা ক্লিয়ারলি বলছে যে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ ফর ইন্টারন্যাশনাল কেমিক্যাল ম্যানেজমেন্টের তারা প্রেসক্রাইবড ওয়ে বলে দিচ্ছে, এবং সেটা বাংলাদেশ কিন্তু এগ্রি করেছে, কিন্তু সেটাকে অ্যাডপ্ট করেনি এখনো। আপনাদের মতো যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকেও কি ডাকা হচ্ছে আসলে এই বিষয়ে কথা বলার জন্য, কাজ করার জন্য? আসলে যেটা হয়েছে কি, আমি যতদূর জানতে পারলাম নিমতলির ঘটনার পর আপনাকে কমিটিতে রাখা হয়েছিল, কিন্তু মাত্র 2 বার ডাকা হয়েছে। মানে ওই মিটিংটা আসলে পরে কন্টিনিউ করেনি, করলে হয়তো আমাকে ডাকা হতো, দ্যাটস ফর শিওর, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু যেটা হয় যে আমরা বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন কমিটিতেই যাই, কিন্তু সেই কমিটিটা কিভাবে কাজ করবে সেটার উপর আমরা সাজেশন করতে পারি, কিন্তু সেটা আসলেই এগিয়ে নিয়ে যাবেন যারা, সেটা কিন্তু মন্ত্রণালয় এবং যে অর্গানাইজেশনটা ডেকেছে তাদের উপর ডিপেন্ড করে। তারা যদি মিটিংয়ে না কল করেন আমাদের কিছু করার থাকে না, এবং আমাদের বুয়েটের প্রফেসরদের আসলে কোথাও গিয়ে অটোমেটিক বলার সুযোগ তো নাই। ইফ ইউ কল আস, আমাদেরকে যখন ডাকা হবে আমরা গিয়ে আমাদের ভিউ দিয়ে আসতে পারি। আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে সকল মানে দায় বা আঙ্গুলগুলো কিন্তু সরকারের দিকেই আলটিমেটলি যাচ্ছে, যিনি সরকারে থাকুক না কেন তাদের দায়িত্বটি আসলে প্রথমত বর্তায় যে এই বিষয়গুলোর সমাধান করা। কাগজে কলমে নীতি আছে, সেই নীতিগুলোর বাস্তবায়ন নেই, কি বলবেন? না, ডেফিনেটলি আমি তো মনেই করি যে এটা সরকারের তো প্রধান দায়, তবে রাষ্ট্রের দায় আরও বেশি, কারণ আমরা বলছি যে আমাদের রাষ্ট্রের যে গঠন, সেই গঠনের মধ্যেই সমস্যা আছে বলে যে কোনো সরকার আসছে বলেই তারা কিন্তু এই কাজগুলো করছে। সেই অর্থে আমাদের রাষ্ট্রের যে একটা যে ট্রান্সপারেন্সি, বিভিন্ন মানে স্থায়ীভাবে যে সমস্ত ব্যুরোক্রেটিক অর্গানাইজেশনগুলো আছে, এটি তো কোনো সরকার নিয়ন্ত্রণ করে না ওই অর্থে। যেমন আপনি রাষ্ট্রের অ্যাপারেটাস আছে, সে ব্যুরোক্রেসি একটা বড় জায়গা। আপনি দেখেন মানে এখানে যে আমাদের সাথে মেয়র সাইদ খোকন যুক্ত হয়েছেন, আমি একটু ওনাকে নিয়ে নেই। মেয়র সাইদ খোকন, আপনি আমাদের সাথে সম্ভবত আছেন। পুরান ঢাকার আসলে যে বিষয়টি নিয়ে বারবার করে বলা হয়, এবং আমাদের এখানে অতিথিরা আছেন, বলা হচ্ছে যে পুরান ঢাকা আসলে মৃত্যুকূপের মধ্যে আছে এবং এই ধরনের ঘটনা বারবার ঘটবে। নিমতলির পর নানা রকম বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে নেওয়া হবে। আপনারাও একবার, আপনি নিজেও বোধহয় গেছিলেন তদন্ত করতে বা অনুসন্ধানে, কিন্তু সেটি 2-1টি কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং আমি যতদূর জানি যে আপনারা এখনো কিছুদিন আগেও বোধহয় আপনার এই ঘটনার পরে বোধহয় ব্যবসায়ীরা বিক্ষোভ প্রকাশ করেছে যে তারা এখান থেকে সরিয়ে নিয়ে গেলে তাদের বিকল্প কি অবস্থা হবে। মেয়র সাইদ খোকন, কি বলবেন? আমরা বরাবর চেষ্টা করে এসেছি এখানে আপনার কেমিক্যাল গোডাউনগুলো যাতে এখান থেকে সরিয়ে নেওয়া যায়, এর উদ্যোগটা আমাদের সবসময় ছিল। গত আপনার 16-17 সাল নাগাদ আমরা প্রথমবারের মতো আমরা শুরু করি। 2015 সালে আমি দায়িত্ব নিই। 16-17 সাল নাগাদ যখন আমরা এই আপনার অভিযান শুরু করি আমাদের ভ্রাম্যমাণ আদালতের মধ্য দিয়ে, তখন ব্যবসায়ীরা শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং তৎকালীন মন্ত্রী মহোদয় যিনি ছিলেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদেরকে অনুরোধ করা হয় যে তাদেরকে একটু সময় দেওয়া, যাতে করে কেরানীগঞ্জ এলাকায় যে শিল্পপল্লী আছে সেটা গড়ে উঠলে তখন তারা সেখানে আপনার চলে যাবে। তো সেখানে আমরা শিল্প মন্ত্রণালয়ের অনুরোধে সেই সময় আমরা আমাদের অভিযানটুকু স্থগিত রাখি এবং অপেক্ষা করি যাতে এই রিলোকেশনের ব্যাপারটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কিন্তু সেখানে খুব বেশি একটা অগ্রগতি দেখতে পাইনি আমরা। পরবর্তীতে যেটা শুনেছি সেখানে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে বিষয়টা পিছিয়ে ছিল। আমরা কিন্তু আমাদের যে সমস্ত এই ব্যাপারে কার্যক্রম সেগুলো বন্ধ রাখিনি। সর্বশেষ আমরা 12ই ফেব্রুয়ারি আমাদের এপিসিসি সভাপতি, সহসভাপতি এবং স্থানীয় কেমিক্যাল ব্যবসায়ী যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা মত বিনিময় করি এবং কিভাবে সরানো যায় তার ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি। সেই আলোচনার প্রেক্ষিতে আমরা 19শে ফেব্রুয়ারি শেষবারের মতো আমাদের অভিযান পরিচালনা করে আমি নিজে সেখানে মিডফোর্ড এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে আমরা অভিযান পরিচালনা শুরু করি
এবং তাদেরকে অনুরোধ করে যাতে দ্রুত সম্ভব এখান থেকে আপনার এই কেমিক্যালগুলো, যেগুলো বিশেষ করে অতি ঝুঁকিপূর্ণ 29টি কেমিক্যাল রয়েছে, যেটা আপনার আমাদের বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে তালিকাভুক্ত, সেগুলো অন্তত দ্রুত সরিয়ে নেওয়া এবং তাদেরকে সেই সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করলে আমরা তাদেরকে ব্যবসা বাণিজ্যে সার্বিকভাবে সহযোগিতা করবো আমরা আশ্বাস দিয়ে এসেছিলাম। এবং ঘটনাটি ঘটলো তার ঠিক 2 দিনের মাথায় আপনার গত বুধবার, যেটা অত্যন্ত। মেয়র সাইদ খোকন, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আলোচনা কমিটি, সময় ক্ষেপণ বা তাদেরকে সময় দেওয়া, এইগুলো অনেক দিন ধরে ঘটে যাচ্ছে। এখন যেটি বলছেন আমাদের বিশেষজ্ঞরা যে পুরন ঢাকা আসলে মৃত্যুকূপের মধ্যে বসে আছে, সেখানকার মানুষের জীবন আসলে ক্ষণিকের হয়ে গেছে। এখন কি আসলে সময় ক্ষেপণ বা আলোচনা বা সিদ্ধান্তহীনতার মধ্যে আপনারা থাকবেন না, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন? মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনার নির্দেশনা প্রদান করেছেন এই পুরো ঢাকা থেকে এই কেমিক্যাল গোডাউনগুলোকে আপনার সরিয়ে নেওয়ার কার্যক্রম গ্রহণ করবার জন্য। আমাদের আগামীকালকে আমাদের এই সংক্রান্ত সংশ্লিষ্ট সমস্ত সংস্থার সমন্বয়ে আমাদের বৈঠক এবং করণীয় বৈঠকের মাধ্যমে আমরা করণীয় নির্ধারণ করে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের কার্যকর ব্যবস্থা শুরু করব। এবং ওয়াহেদ মেনশন যেটা আছে সেখানে আমরা কিন্তু অলরেডি সেখান থেকে আপনার এগুলোকে অপসারণের কাজ শুরু করেছি এবং আমরা আশা করি যে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা শুরু করব। তবে এখানে আমার যতটুকু অভিজ্ঞতা, এই 3.5 বছর 4 বছর হলো আমার, এখানে যতটুকু আমি বুঝতে পারি যে যদি আপনার ব্যবসায়ী কিংবা জনগণ যদি সচেতন না হন এবং নিজের নিরাপত্তার নিশ্চিত বিধান করবে, তারা এগিয়ে নিয়ে আসেন এবং সাহায্য না করেন প্রশাসনকে, এই কাজটা কিন্তু অত্যন্ত দুরূহ, এটা খুবই ডিফিকাল্ট হবে। আমরা হয়তো আপনাকে ধন্যবাদ সাইদ খোকন, আপনি জনগণের সচেতনতার কথা বলছেন, কিন্তু আমাদের বিশেষজ্ঞরা মূলত দায়টা দিচ্ছেন প্রশাসন বা সরকার বা রাষ্ট্রকে। কি বলবেন? বুঝতে হবে, বাস্তবতার আলোকে আমাদেরকে আসতে হবে। আমরা বাস্তবতার বাইরে গিয়ে যদি কোনো ভাবনা করি, দোষারোপ তো যে কেউ যাকে ইচ্ছা করতে পারে, সেটা কিছু আপনার সেটা জনগণ বুঝবে। বাস্তবতাটা হচ্ছে যে এখানে পুরনো ঢাকায় হাজার হাজার বাড়িঘর রয়েছে, মাত্র 45 স্কয়ার কিলোমিটারে 1,25,00,000 লোক বসবাস করে। এই হাজার হাজার বাড়ি ঘরের কোনো একটি বাড়িতে রাতের আধারে 20টি কিংবা 50টি কার্টন আপনার যেটা অতি দাহ্যপূর্ণ কোন একটি ফ্ল্যাটের কোন একটি রুমে কেউ রেখে দেয়, বাংলাদেশের প্রশাসনের পক্ষে সম্ভব না এটাকে নজরদারির আওতায় নিয়ে আসা। সেটা পুলিশ হোক, সেটা র্যাব হোক, সেটা সিটি কর্পোরেশন হোক কিংবা অন্য কোনো সংস্থা। এটা একমাত্র সম্ভব হতে পারে যিনি আপনার প্রতিবেশী থাকবেন, যারা ওই এলাকায় বসবাস করেন, যিনি ওই ভবনের মালিক, তিনি যদি আপনার এই বিষয়টাকে নজরদারিতে এনে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং আমাদেরকে রিপোর্ট করেন, তখন কিন্তু এই জিনিসটা আপনার সহজ হয়ে যাবে। অর্থাৎ দুটি বিষয়, একটি হচ্ছে আমাদের প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে ওঠা, আরেকটি হচ্ছে জনগণের সচেতনতা। এই দুটি বিষয়কে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে কিন্তু একটা সাস্টেইনেবল সলিউশন সম্ভব। মেয়র সাইদ খোকন, আমাদের এখানে একটু অতিথিরা আছেন, ওনারা একটু আপনাকে প্রশ্ন করতে চাইছেন। যেমন আমার একটা বিষয়, যেমন আমাদের অকাল প্রয়াত মেয়র উত্তরের আনিসুল হক, তিনি দীর্ঘদিন যুগের পর যুগ গড়ে ওঠা যে মাফিয়া নিয়ন্ত্রিত তেজগাঁর যে অবৈধ ট্রাক স্ট্যান্ড, সেইটাকে তিনি জনমত সংগঠিত করে জনসমর্থন নিয়ে তিনি সেটাকে সাহসিকতার সঙ্গে উচ্ছেদ করেছিলেন। দেখা গেছে যে সেটি আবার তার মৃত্যুর পর কিছুদিন যেতে না যেতেই সেটি আবার বহাল তবিয়তে হয়েছে। আমরা জানি মেয়রদের অনেক ক্ষমতা নেই, আমরা বারবার বলছি মেয়রদের হাতে ক্যাপিটালের সমস্ত ক্ষমতা দিতে। এটা আমরা দীর্ঘদিন থেকে, আপনার পিতা সেটাকে করেছিলেন, প্রস্তাব করেছিলেন। আপনি দক্ষিণের মেয়র হিসাবে এই রকম একটা নিমতলির ঘটনার পর আপনি দায়িত্ব নিয়ে এসে ওইখানে এমন কি আপনি জনমত তৈরি করতে পেরেছেন, সেটা আমাদের জানার ব্যাপার। সেখানে আপনার সাফল্যটা কোথায়, যে আপনি স্থানীয় মানুষকে যে উদ্বুদ্ধ করবেন, এটা তো রাজনীতিবিদরা করবেন, আপনারা এটা নগর পিতা হিসেবে আপনি করবেন। ধন্যবাদ। পীর হাবিবুর রহমান আপনাকে একটা প্রশ্ন করেছিলেন যে জনগণের সচেতনতা আসলে পলিটিক্যাল লিডারদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে হয়, আপনি কতটা আসলে সেই উদ্বুদ্ধ করতে পেরেছেন জনগণকে? দেখুন, জনমতের বিষয়টি একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা বিষয়টা এমন না যে আমি 10 দিন প্রচারণা করলাম,
স্থানীয় জনগণের সঙ্গে বসলাম এবং একটা কনক্রিট কোনো একটা কিছু চলে আসলো এবং সেটার উপর বেস করে আমরা পরবর্তী আপনার বছরের পর বছর আমরা সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা সব সময়ের মধ্যেই থাকতে হবে এবং এটাকে এমনও না যে জনমত গঠিত হয়েছে কিংবা গঠিত হয়নি এটা নিরূপণ করার মতো কোনো যন্ত্র আমাদের কাছে আছে যেটা দিয়ে আমরা বলে দিতে পারবো। যেরকম আমরা একটা জ্বর আসলো, আমরা একটা থার্মোমিটার মুখে দিলাম, পারদে বুঝতে পারলাম যে আমাদের জ্বরটুকু কতটুকু। জনমত পরিমাপের মতো কোন যন্ত্র কিন্তু আমাদের কারো কাছে নেই। আপনার কাছে আমাদের বাকি অতিথিরা একটু প্রশ্ন করতে চাইছেন। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আমি আপনার মাধ্যমে মেয়র মহোদয়কে সাধুবাদ জানাই যে উনি ঘটনা ঘটার আগেই কিন্তু কেমিক্যালের দুর্যোগটা বা আপনি চিহ্নিত করেছেন এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তার কাছে আমার একটাই প্রশ্ন যে স্থায়ীভাবে স্থানান্তরিত হতে যেহেতু বিলম্ব হচ্ছে আমরা তো জানছি এবং কেরানীগঞ্জে জায়গা নির্ধারণও করা আছে, কিন্তু অস্থায়ীভাবে এটাকে উনি যেভাবে এখন যদি আমরা ঝাঁপিয়ে পড়ি তাহলে দেখা যাবে যে এই কেমিক্যাল নতুন শহরেও ছড়িয়ে গেছে এবং সারা শহরটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কি চিন্তা করছেন যে অস্থায়ী একটা ক্যাম্প ইমিডিয়েটলি দরকার, যেখানে একটা অস্থায়ী পুলিশ স্টেশন, অস্থায়ী একটা ফায়ার স্টেশন হতে পারে, যেমন হাজারীবাগ বা কামরাঙ্গীর চর কিংবা কোনো চরে এখন এই গোডাউনগুলো স্থানান্তরিত করার জরুরি একটা পদক্ষেপ নেওয়া যাবে কিনা? মেয়র সাইদ খোকন, এখানে রিলোকেশনের যে ব্যাপারটা আছে সেটা শিল্প মন্ত্রণালয় আপনার সার্বিকভাবে তত্ত্বাবধানে আছে। যেহেতু আমাদের এখানে নগর সরকার নয়, নগর কর্তৃপক্ষ নেই, সিটি কর্পোরেশনের অধীনে সমস্ত কিছু নেই, কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব, যেহেতু আমরা সরাসরি ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের আশা আকাঙ্ক্ষা আমাদেরকে ঘিরেই হয়ে থাকে। সেই নৈতিকতার দিক থেকে বিবেচনা করে আমরা এই বিষয়গুলোকে সমাধান করবার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকি। এখানে আপনার রিলোকেশনের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রাথমিকভাবে যেটা করতে চাই সেটা হচ্ছে আপনার বিস্ফোরণ অধিদপ্তর, সেখান থেকে আমরা 29টি দাহ্য ঝুঁকিপূর্ণ কেমিক্যাল সেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা সেগুলোকে আমরা পুরনো ঢাকা থেকে মুক্ত করতে চাই এবং কেরানীগঞ্জের বেশ কিছু এলাকা রয়েছে যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা নয়, সেই জায়গায় যদি ব্যবসায়ীরা সেগুলোকে নিয়ে যায় তাহলে অন্তত প্রথম ধাপটা আমরা করতে পারবো। আর দাহ্যপূর্ণ কেমিক্যাল বলতে একটা আমাদের মধ্যে কিন্তু ইন জেনারেল কেমিক্যাল বলতে আমরা মনে করি যে ফ্লেমেবল সাবস্টেন্স, কিন্তু বিষয়টা কিন্তু একেবারেই সেরকম নয়। আমাদের অনেক খাদ্য দ্রব্য আছে যেখানে আমরা, কিন্তু মেয়র সাইদ খোকন আপনি বলছেন কেরানীগঞ্জে যেটি আছে ভূমি অধিগ্রহণের জটিলতা আছে, যেই জন্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে অন্য কোথাও স্থানান্তরের ব্যাপারে কোনো অস্থায়ীভাবে চিন্তা ভাবনা আছে কিনা। কেরানীগঞ্জের এলাকাটা বিশাল একটা এলাকা, সেখানে এখনো অনেক জায়গা রয়েছে যেগুলো ঘনবসতিপূর্ণ নয়। শিল্প মন্ত্রণালয় থেকে যে সরকারি উদ্যোগটা আছে সেটা তো থাকবেই, সেখানে আমরা আমাদের যে সমস্ত ব্যবসায়িক সংগঠন রয়েছে তাদের মাধ্যমে আমরা তাদের নিজের উদ্যোগে তাদেরকে আমরা বলবো যে সেই জায়গাতে আপনারা স্থাপনা করে তারা সেই এই আমাদের এই পুরনো ঢাকা থেকে এই ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুলো অন্তত ধন্যবাদ মেয়র সাইদ খোকন। একটু ডক্টর জিয়া রহমান একটা প্রশ্ন করতে চাইছিলেন, খুব সংক্ষেপে, আমাকে একটা বিরতি নিতে হবে। ডক্টর জিয়া। জনাব সাইদ খোকন, আপনাকে আমি প্রায় 30 বছর ধরে চিনি। আপনার বাবা, দাদা, আপনার নানা, আপনার চাচা সবাই কিন্তু আপনার এই পুরনো ঢাকার মানুষ। সেই হিসেবে কিন্তু সাধারণ মানুষের একটা বড় অ্যাডভান্টেজ যে পুরনো ঢাকার উন্নয়নে আপনার একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আপনার আছে। তো এই যে তাঁতিবাজার, আজকে হয়তো একটা বিষয় নিয়ে এটা হয়েছে, কেমিক্যালের বিষয়, এর অজস্র সমস্যা কিন্তু পুরনো ঢাকায় এবং অজস্র মানুষ কিন্তু একেবারে নিরাপত্তা ঝুঁকিতে আছে। আপনি কি আপনার যে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স সেটা দিয়ে কি কোনো পরিকল্পনা, কম্প্রিহেন্সিভ পরিকল্পনা কি আছে, যেটা পীর হাবিব সাহেব বলেছিলেন যে আনিসুল হক যেভাবে করেছেন, আপনার কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, আপনি কি সেই জায়গার থেকে
কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করেছে? ধন্যবাদ মেয়র সাইদ খোকন। এই প্রশ্নের আগে ডক্টর রাজিয়া, আপনার কি কোনো প্রশ্ন আছে? আমার জাস্ট কুইকলি একটা কমেন্ট আছে যে মাননীয় মেয়র, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বলেছিলেন যে জনগণের সম্পৃক্ততা জরুরি এটা যদি ইফেক্টিভ করতে চায়। আপনি যদি ট্রেড লাইসেন্স যাদেরকে দিবেন তাদের জন্য যদি আপনি একটা অ্যাওয়ারনেস, কমন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চান, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আমি আপনাকে বলছি যে আমরা আপনাকে সাহায্য করার জন্য তৈরি আছি। মেয়র সাইদ খোকন, খুবই সংক্ষেপে আপনার উত্তরটি জানতে চাই। অনেক ধন্যবাদ। জনগণের সম্পৃক্ততার যে কথাটা বলছিলাম, এটার কোনো বিকল্প নেই এবং জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা হাজারো উদ্যোগ নেই, হাজারোটা আমরা ইভিকশন আপনার পরিচালনা করি, কিন্তু যদি জনগণ সেই জায়গাগুলো ধরে না রাখে তাহলে কিন্তু সেটা বারবারই ব্যর্থ হবে। এই আপনার নিমতলী থেকে চকবাজার আজকে হয়েছে, হয়তো বা ভবিষ্যতে অন্য কোথাও আরেকটা ঘটনা অসংখ্য ধন্যবাদ। আমাদের দক্ষিণের মেয়র সাইদ খোকন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আসলে জনগণের সচেতনতা যেমন প্রয়োজন, তেমনি আসলে প্রশাসনের উদ্যোগ, রাষ্ট্রের বা সরকারের উদ্যোগটিও খুবই জরুরি এক্ষেত্রে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটা বিরতি নিচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। শুধু দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই, আজকে সন্ধ্যায় যে উড়োজাহাজটি ছিনতাই করার চেষ্টা করা হয়েছিল, বিমান ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল, তার যে সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল আমরা ইতিমধ্যে প্রেস ব্রিফিংয়ে দেখতে পারলাম যে সে নিহত হয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। খুবই সংক্ষেপে একটি বাক্যে শেষ মন্তব্য নিব। আমরা চুরিহাটটা নিয়ে থাকি। চুরিহাটটা নিয়ে এক কথায় বলার মতো কিছু নেই। আমরা এক একটা ঘটনা ঘটে, এক একটা কি বলবো, যে ধাও দাও দাবানলের আগুন, প্রায় শতখানেক মানুষ কয়লা হয়ে পুড়ে যায়। একেবারে আমরা কেউ কাঁদি, বুদ্ধিহীন একটা অনুভূতিহীন সমাজে বাস করছি, সেখানে ওনাদের কথা অনুযায়ী এই ঘটনা আবারও ঘটবে। আমরা কেউ কাঁদি। আবার নিমতলির পরে আপনার 9 বছর চলে গেছে, উচ্ছেদ অভিযান সফল হয়নি, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, এবং প্রধানমন্ত্রী যখন জাগেন তখন তার দায়িত্বশীল সবাই হুমড়ি খেয়ে পড়েন। এই দৃশ্যই আমরা দেখেছি, এবং অনেকে অনেক কথা বলেন, একেবারে হুলস্থুল অবস্থা লেগে যায়। আমরা যে পরিবহন সেক্টরে 2টা ছাত্রের সড়ক দুর্ঘটনায় আমরা যে পরিস্থিতি দেখেছিলাম ছাত্র আন্দোলনের, তারপরে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সড়কে, কি সেই সিদ্ধান্ত এখন মনিটর হয়? আজকে একজন ছাত্র এই প্রতিযোগিতামূলক বাস চাপায় উত্তরা 10 নম্বর সেক্টরে মারা গেছে। নৌখাতে আমাদের দুর্ঘটনা হয়, সড়ক হত্যা হচ্ছে, এবং এখানে তো নিমতলির পরে শিক্ষা নেই, আমরা কার্যকর ব্যবস্থা নেই, এখানে হচ্ছে চুরিহাটটা হলে এবং পরবর্তী ভবিষ্যতে কি ঘটবে এদেরকে সরাতে হবে। অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, শেষ মন্তব্য। আমি বলবো যে প্রায়োরিটাইজেশন ইজ ইম্পর্টেন্ট। আগে আমরা দেখেছি আরএমজি সেক্টরকে প্রায়োরিটাইজেশন করার ফলে ওখানে অনেকটাই দুর্ঘটনা কমানো গেছে। এটা যদি করা হয় আমি মনে করি এক্ষেত্রেও সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডক্টর জিয়ারা। আমি মনে করি যে অ্যাওয়ারনেসের কথা বলা হচ্ছে, অ্যাওয়ারনেসটি বাংলাদেশে আছে। আনপ্ল্যান্ড আরবানাইজেশনের সাথে যেই আমাদের সাধারণ মানুষের, এইটা তৃতীয় বিশ্বের সমস্ত নগরায়নেরই বৈশিষ্ট্য, কিন্তু এই সাইমultaneously আপনাকে দুটো কাজই করতে হবে। এখন আপনি সেই 1350 সালে ইউরোপে যেই ফ্যাক্টরি যেভাবে ডেভেলপ করেছিল, 700 বছর পরে আমরা সেই একই জিনিস এখনো দেখব, এবং অ্যাডহক ভিত্তিতে যদি আমরা এটা করতে চাই, তাহলে আমাদের যেই পরিকল্পনাগুলো হয়েছে সেগুলো বাস্তবায়নের কম্প্রিহেন্সিভ প্যাকেজ নিয়ে আগাতে হবে, লং টার্ম প্ল্যানিং। এভাবে আজকে এখান থেকে সরিয়ে দিয়ে কালকে এখানে নেব, এভাবে কোনোদিনও সমস্যা সমাধান করা যাবে না। আমি বলবো যে জাতীয় শিল্প স্বাস্থ্য সেফটি কাউন্সিল এবং ডাইফির উদ্যোগে আমরা এমনকি ডক্টর সুলতানা রাজিয়ার সহায়তা নিয়েছি এবং একটা গাইডলাইন তৈরি করেছি কেমিক্যালের উপরেই, যে ওইটা কিভাবে হ্যান্ডেল করবে, এবং যারা সেটাকে হাত দিবেন তাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিরকম ধরনের হবে সেই পর্যন্ত আমাদের ওখানে গাইডলাইনগুলো বাধ্য করার জন্য এটা একটা ব্যবস্থা নিতে হবে। তাছাড়াও একটা আইএলওর উদ্যোগেও একটা অশ কিট তৈরি করা হচ্ছে, সেখানেও কিন্তু কেমিক্যালের উপরে বলা আছে। ওই বিমান ছিনতাই ব্রিফিংটা বোধহয় হচ্ছে, আমাকে একটু যেতে হবে ওখানে, আমি একটু ব্রিফিং এ চলে যেতে চাই।
বিমান সাধারণত এই ধরনের চিন্তাই কখন একটা শুধুমাত্র প্রধানমন্ত্রী বাংলাদেশের একজন নাগরিক যে কোনো ভাবে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে মোটিভ সম্পর্কে ক্লিয়ার না এসে বিমানের ক্রুদের জিম্মি করে এটা ইতিমধ্যে বলে তো ফেলেছে শোনা যাচ্ছে না। আমি আপনাকে বলি একটা মিনিট একটু বলেন, একটা মিনিট বলেন। উনি যে প্রশ্নটা করেছেন এই উত্তরটা আমি দিচ্ছি আগে। উনি বলেছেন যে একটা মাত্র প্রশ্ন বা একটা মাত্র দাবি কথা বলার সুযোগ পেলে সে হয়তো আরও দাবি দেওয়া পেশ করতো, সেই কথা বলার সুযোগটাই তো দেওয়া হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমরা তো তাকে এমন পরিকল্পনা ছিল না যে সে আমাদের সাথে অ্যাকশন হবে এবং সে এখানে গুলিতে আহত হবে অথবা মারা যাবে। স্বাভাবিক চেষ্টা সবসময় থাকে একজনকে জীবিতই ধরার। তো যদি সে আক্রমণাত্মক না হতো সেক্ষেত্রে হয়তো আমাদের কমান্ডো যারা অভিযানের ভিতরে গিয়েছিল তারা তাকে জীবিত আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছে। তাকে সারেন্ডার করার জন্য তাকে অনুরোধ করা হয়েছে, আহ্বান করা হয়েছে, সে এটাতে সারা না দিয়ে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছে। তখন স্বাভাবিক যা হওয়ার তাই হয়েছে। অত্যন্ত দ্রুততম সময়ে অভিযানটা পরিচালনা করা হয়েছে। অনেক পরিকল্পনা করে যখন কোনো অভিযান করা হয় তখন অভিযানের একটা নাম থাকে। আমরা এই অভিযানের নাম দেওয়ার মতো সময় পাইনি, তার থেকে জরুরি ছিল অভিযানটা করা। তার মানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা ছাড়া ওনার আর কোনো মোটিভ আপনারা সময় পাইনি, তার থেকে জরুরি ছিল অভিযানটা করা। তার মানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা ছাড়া ওনার আর কোনো মোটিভ আপনারা আমরা এখন পর্যন্ত বের করতে পারি। প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তিনি দিয়েছেন বিমান। আমরা যতটুকু জানি যে ওই বিমানটার নাম হচ্ছিল ময়ূরপঙ্খ। এই বিমানটার নাম এখন আমরা নিশ্চিতভাবে জানি না, যদি শুনে সেটার নাম আসা যাওয়ার সঙ্গে বা এর সাথে কোনো সম্পর্ক নাই। আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে চলে যাওয়ার পরে ঢাকাতে তিনি চলে গিয়েছেন এবং একটা ফ্লাইট এটা শেষ হয়েছে। সো ইট ওয়াজ এ নিউ ফ্লাইট। সুতরাং এটার সাথে অবশ্যই এর কোনো সম্পর্ক নেই। যাত্রীদের গন্তব্য ছিল এখানকার ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম হয়ে দুবাই। মাহাদির গন্তব্য কোথায় ছিল এটাও আমাদের দেখতে হবে। তার বোর্ডিং কার্ড হার নয়। আমি আপনাদেরকে আবারও বলেছি যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ তার কাগজপত্র অন্যান্য যাবতীয় জিনিস অনুসন্ধান করে নিশ্চয়ই কিছু তথ্য বিস্তারিতভাবে আপনারা আগামীকালকেই জানতে পারবেন, অথবা আজকে স্বাভাবিক হওয়ার পর অন্যান্য বিষয়। আমরা ইতিমধ্যে এই তথ্যগুলো আসলে জেনে গেছি যে যাকে গ্রেফতার করা হয়েছিল সে আসলে মারা গেছে, সে সুযোগ দেয়নি, সে আক্রমণাত্মক ছিল। যৌথ বাহিনীর প্রেস ব্রিফিংয়ে আমরা যতটুকু জানতে পেরেছি। আপনার শেষ মন্তব্য নিয়ে আমি অনুষ্ঠানটি শেষ করছি। আমি 3টা পয়েন্ট বলবো। একটা হচ্ছে যে আমরা প্ল্যান করি এবং প্ল্যান এক্সিকিউট করি না। প্ল্যান কিন্তু আসলে নিজেই সমন্বিত। প্ল্যান মানেই হচ্ছে সবাইকে নিয়েই করা হয়েছে, সব সেক্টর সবকিছু এখানে ইনক্লুসিভ। কিন্তু তো এই ইনক্লুসিভ প্ল্যানটা কেন আমরা বাস্তবায়ন করার জন্য মিটিং এ বসি না? সেখানে যদি কোনো ব্যত্যয় থাকে আমরা একসাথে কাজ করব। দ্যাট শুড বি দ্য মটো। এরকম না যে কতগুলো আমরা একসাথে বসে করতে পারি অথবা করতে পারি না। এটা এখন আর শুধু আলোচনা কমিটি সময় ক্ষেপণের না, এটা একটা টোটালিটিতে ভাবতে হবে। এক্সপার্টস হ্যাজ টু বি দেয়ার। এটা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আইকিউ বেসড হওয়া উচিত হবে না। দর্শক, আজকের মতো শেষ করছি, কারণ আমরা সংবাদে যেতে চাই। সংবাদে হয়তো আপনারা ব্রিফিংটি শুনতে পাবেন ভালো করে। আজকের মতো শেষ করছি। জনতন্ত্র গণতন্ত্র, সবাইকে ধন্যবাদ।